আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফ্রিদি এন্ড খুব ব্যস্ত ছিলাম গত কয়েকদিন, খুব ঝামেলার মধ্যে দিন পার করেছি। অনেক ভালো ভালো কাজ বের হয়েছে, অনেক ভালো ভালো কন্টেন্ট বের হয়েছে, কিন্তু এগুলো রিভিউ দিতে পারি না আমি। সেজন্য আমি খুবই সরি। আমি নিজে, আমার পেট ফেটে যাচ্ছিল কবে রিভিউ করবো, কবে দিব আপলোড। তো যেহেতু মানে মানে একটা একটা করে রিভিউ দিতে পারিনি, তো আমি চেষ্টা করেছি, তাও মানে সিরিয়াল এদিক ওদিক হলে ডোন্ট মাইন্ড। তো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যায়। তো নাম্বার 10 দিয়ে শুরু করছি, মানে নিচ থেকে উপরে যাবো। এখানে মোট 4টা রেখেছি আমি, মানে আমার লিস্টে। একটা হচ্ছে এনোলা হোমস, হচ্ছে যে অ্যাডভেঞ্চারাস, আমার কাছে খুব ভালো লাগে। ডিটেকটিভ টাইপের থ্রিলিং হয়, এই ধরনের মুভিগুলো তো আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো করেছে, খুব প্রাণবন্ত লাগে পুরো মুভিটাতে। মানে পুরো মুভিটাতে একটু এমন হয়নি যে ঝুলে যাচ্ছে স্টোরি বা দেখতে বোর লাগছে, একটু এরকম হবে না। আপনি পুরোপুরি সময় হচ্ছে যে স্ক্রিনের সাথে বা মানে লেগে থাকে। তো এই গেল হচ্ছে এনোলা হোমস। এরপরে আসে হচ্ছে আমার কাছে ভালো লেগেছে ডোরা। নিজে ছোটবেলা আমরা সবাই কম বেশি ডোরা দেখেছি, ছেলে মেয়ে সবাই দেখছি, আমরা জানি ডিজনি প্রেমী যারা আমরা। তো যখন ট্রেলারটা দেখেছিলাম আমার কাছে অস্থির লেগেছে, মানে এত অ্যাডভেঞ্চারাস ছিল এটা। স্টেপ বাই স্টেপ খুব ভালো লাগতেছে, এটা পরে এটা, এটা পরে এটা, মানে মানে সাসপেন্সের কোনো শেষ নেই আসলে। তো আর স্টোরিটা বেসিক্যালি হচ্ছে ফ্রেন্ডসদের নিয়ে। তো চারজন ফ্রেন্ড কোইন্সিডেন্টলি হচ্ছে একটা ট্রাফিক ফেসে যায়। তারপর হচ্ছে তার এরকম অ্যাডভেঞ্চারটা আগাতে থাকে, মাঝখানে অনেক অবস্টাকলস আসে, তো এরকম পার করতে করতে তার অ্যাডভেঞ্চারটা শেষ হয়। এরপরেরটাও হচ্ছে সেম অ্যাডভেঞ্চারাস, আনাদার ওয়ান, এন্ড ইটস আ ফ্যান্টাসিক। সেটা হচ্ছে যে আলাদিন। আলাদিনের মধ্যে আমার কাছে মানে ওদের অ্যাক্টিং এত ভালো লেগেছে। আর যখন গানগুলো দেওয়া হয়, গানগুলোর মধ্যে যখন ওরা পারফর্ম করে, খুব ভালো লাগে দেখতে। আর আমি বললাম again যে অ্যাডভেঞ্চার আমার কাছে খুব ভালো লাগে। আর মানে আমি যেরকম স্টোরিতে পড়েছি না, মানে গল্পের বইতে যেরকম আলাদিন পড়েছি, ওরকম একটা ভাইব আসে, বাট ওর থেকেও ডিফারেন্ট কিছু করার চেষ্টা করা হয়েছে, মানে একটু একটু নতুন নতুন জিনিসপত্র আনা হয়েছে। ভালো লাগবে আপনাদের কাছে। এরপরে হচ্ছে পয়েন্টটা যেটা আসে সেটা হচ্ছে ডক্টর ডুলেটল, রবার্ট ডাউনি। তো এখানেও সে হচ্ছে একজন ডক্টর, যে হচ্ছে অ্যানিমেলদের সাথে কথা বলতে পারে, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো এরকম একটা সিচুয়েশন আসে যে ওনার দেশে প্রাণীর বড় এক ধরনের অসুখ হয়। তো সেই অসুখের যে মানে রোগ, মানে রোগের রোগ থেকে মুক্তি পেতে যে একটা ওষুধ লাগে, সেই ওষুধটাই বা সে একটা গাছ থেকে পাওয়া যায়। তো সেই গাছটার সন্ধান হচ্ছে তারা বের হয়ে পড়ে। এটা তো ফুললি একটা অ্যাডভেঞ্চারাস। তো মানে এই যে তারা বের হয়, এরপরে রাস্তায় অনেক ধরনের বাধা বিপত্তি আসে, এবং তারা আহ, কখনো সাগরে, কখনো জঙ্গলে, কখনো জেলখানায়, মানে সিচুয়েশনের শেষ নেই, মানে এক এক ধরনের সিচুয়েশন আসে। আর স্পেশালি যখন অ্যানিমালসরা যখন ইন্টারঅ্যাক্ট করে, দেখতে না আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা গেল হচ্ছে নাম্বার 10। এরপরে আসে হচ্ছে আমরা নাম্বার 9। নাম্বার 9 রেখেছি আমি আমাদের ওপার বাংলা। ওপার বাংলার হচ্ছে রেখেছি শাহজাহান রেজেন্সি। যদিও শাহজাহান রেজেন্সি মানে গত বছরের আগে রিলিজ হয়েছে, মানে আমি দেখতে একটু দেরি করে ফেলেছি। স্টোরি টেলিং অসম্ভব সুন্দর ছিল। আমাদের বাস্তব জীবনের যে আহ, খুব মানে তেতো সত্যগুলো থাকে, বা হচ্ছে যে আমরা যে ধরনের প্রবলেম ফেস করি, নানান ধরনের মানুষের জীবনে নানান ধরনের প্রবলেম থাকে। তো সেই ব্যাপারগুলো সুন্দরভাবে পুরো স্টোরিতে এরকম বলা হয়েছে, বা স্ক্রিন প্লে এরকম ভাবে ছিল। সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে ঋতুপর্ণা থেকে শুরু করে পরমব্রত, মানে আবির, সবাই খুব ভালো করেছে। তো শাহজাহান রেজেন্সি ডেফিনেটলি দেখবেন, যারা হচ্ছে যে ফ্যামিলি, মানে ড্রামা পছন্দ করেন, বা যারা হচ্ছে যে বাস্তবধর্মী গল্প পছন্দ করেন। এন্ডিং আমার কাছে খুব ভালো লেগেছে, মানে ওটা খুব বেশি, মানে খুব হার্ট টাচিং ছিল। এরপরে নাম্বার 9 আরেকটা রেখেছি, সেটা হচ্ছে দ্বিতীয় পুরুষ। অনেকে আমার সাথে হয়তো দ্বিমত পোষণ করতে পারে, বিকজ দ্বিতীয় পুরুষ আর একটু উপরে রাখা উচিত ছিল, বাট 22শে শ্রাবণের সিকুয়েল যেহেতু, তো 22শে শ্রাবণ দেখার পরে আমার এক্সপেকটেশন বেশি ছিল যে না জানি কি হবে, বা আরো হয়তো বা থ্রিলিং টাইপের কিছু হবে, বা মানে এক্সপেকটেশন খুব বেশি রেখেছিলাম। তো সেই অনুপাতে মানে ওটা ক্যাচ করতে পারিনি, বাট ইটসেলফ গল্পটা দুর্দান্ত ছিল। স্পেশালি লাস্টের এন্ডিং যেভাবে ছিল, আমি শকড হয়ে গেছি সিরিয়াসলি। যাই হোক, আপনাদের কাছে খুব ভালো লাগবে। পরমব্রতর অ্যাক্টিং কিন্তু কিছু বলার নেই, বাকি সবাই তো খুব ভালো করে। আবির হোক বা রাইমা হোক, তো সবাই খুব ভালো করেছে। যাই হোক, এরপরে হচ্ছে যে আরেকটা রেখেছি, সেটা হচ্ছে যে ব্রহ্মা জানেন গোপন কপটি। এটা যখন আমি পোস্টার দেখেছি, বা হচ্ছে যে রিতা ভারি, রিতা ভারি হচ্ছে লিডে আছে। তো
হৃদয় ভাইয়ের অ্যাক্টিং আমার কাছে আগে যে খুব ভালো লাগতো তা না, ওর অ্যাক্টিং আমার কাছে পারি মুভিতে, যেটা হচ্ছে আনুষ্কা পরমগত ছিল, ওটাতে আমার কাছে খুব ভালো লেগেছিল, যদিও ছোট ক্যারেক্টার ছিল, ওটাতে খুব ভালো ছিল। ওখান থেকে হচ্ছে আমি ওর ফ্যান হওয়া শুরু করেছি। তো এই মুভিটাতে আমি রীতিমতো অ্যাক্টিং এর ফিদা হয়ে গেছে। মানে ও এত সুন্দরভাবে পুরো ডায়লগ গুলো ডেলিভারি দিচ্ছিলেন এবং বেশ স্ট্রং, মানে ওর ক্যারেক্টারটা যেহেতু স্ট্রং ছিল। আহ, যদিও এই স্টোরিটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বা হচ্ছে যে ফেমিনিজম নিয়ে, বাট ফেমিনিজমের আসল মানেটাই হচ্ছে এই মুভিতে দেখা হয়েছে। হাইজিন মেনটেন নিয়ে কথা বলা হয়েছে, and মেয়েদেরকে হচ্ছে মানে এখানে খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। আমি এটা আগে কখনো দেখিনি কোনো মুভিতে। সেটা হচ্ছে যে মহিলা পুরোহিত, সে একজন মহিলা পুরোহিতের রোল প্লে করে। তো আপনাদের কাছে খুব ভালো লাগতে পারে। পুরো মুভিটাতেই হচ্ছে যে খুব সুন্দর সুন্দর কনসেপ্ট তুলে আনা হয়েছে, নতুন নতুন ব্যাপার দেখতে পাবেন। আর কমেডিও আছে, মানে একসাথে ও হচ্ছে ঘর সামলায়, বাইরে সামলায়, সবকিছু মানে বেশ একটা সাসপেন্স ক্রিয়েট হয়। এবং পোস্টারে যেমন দেখা যায় যে তার 10টা হাত, দর্শক পূজা, একদম মানে সেটা খাপে খাপ মিলে গেছে। মানে একজন নারী মানে হচ্ছে দর্শক পূজা, এবং তার প্রমাণ আমরা এই মুভিটি থেকে আবারও পেয়ে যাই। তো এই গেল হচ্ছে নাম্বার 9 সিরিয়াল থেকে 3টে মুভি, শাহজাহান রেজেন্সি, দ্বিতীয় পুরুষ, এন্ড হচ্ছে ব্রহ্মা জানেন গোপন কমিটি। নামটা একটু বেশি বড় হচ্ছে, যাই হোক। পরে হচ্ছে যে নাম্বার 8-এ আমি রেখেছি আমাদের বলিউডের কার্গো এন্ড রাত अकेली है। তো কার্গো নিয়ে প্রথমে বলি। খুবই ডিফারেন্ট একটা কনসেপ্টের মুভি, ডিফারেন্ট একটা স্টোরির মুভি। মানে এটা আমি বা এই ধরনের গল্প আমি এর আগে কখনো দেখিনি। মানে এটাকে যে আমি কোনো কম্পেয়ার করবো বা রেটিং দিব, মানে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। মানে এটাকে লিস্টেও যে কত নাম্বার সিরিয়ালে রাখবো, আই ওয়াজ কনফিউজ। বাট এত ভাল লেগেছে আমার কাছে, মানে একটু ডিফারেন্ট ছিল। ব্যাপারটা ছিল হচ্ছে ফ্যান্টাসি এবং স্কাইফাই। আরো যে কি ছিল মানে আমি মুভিটা বুঝিনি আসলে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে মানে খুব সুন্দর সুন্দর মেসেজ ছিল। কেউ যদি বুঝে থাকেন প্লিজ আমাকে জানাবেন। টেকনিক্যাল বিষয় বা হচ্ছে যে এত কমপ্লেক্স জিনিসপত্র আমার মাথায় ঢোকে না। রাতে গেলি হ্যাঁ হচ্ছে ক্রাইম থ্রিলার সাসপেন্স এই টাইপের জিনিসপত্র দিয়ে শুরুতেই হচ্ছে 4টা মার্ডার হয়, 4টা না সরি 2টো মার্ডার হয়, পরে আরো 2টো হয়। তো এরকম পুরো 4টা মার্ডারের ইন্সপেকশন করেন হচ্ছে পুলিশ অফিসার এন্ড নান আদার দ্যান নওয়াজউদ্দিন সিদ্দিকী। তো নওয়াজউদ্দিন সিদ্দিকী যেখানে আছেন সেখানে তো কোনো প্রশ্নই আসে না অ্যাক্টিং এর। বাকি যারা সাপোর্টিং রোলে ছিলেন বা বাকি যারা অ্যাক্টর ছিলেন অসম্ভব সুন্দর করেছেন। মানে পুরো মুভিটাকে ধরে রাখতে তারা এমন ভাবে কাজ করে গেছেন যে হচ্ছে যে আপনি চোখ সরাতে পারবেন না, সাসপেন্সের পর সাসপেন্স ছিল, মানে বোঝাই যাচ্ছিল না যে এক্স্যাক্টলি খুন কে করেছে। এরপরে হচ্ছে নাম্বার 7 সিরিয়ালে আছে যারা মিউজিক লাভার, তাদের কাছে এটা খুব ভালো লাগবে। এবং সবাই আমাকে হয়তো বা মারতে আসতে পারে যে আমি এই দুইটা কেন এত উপরে রাখছি, মানে এটা হয়তো 10 বা 9 থাকার কথা ছিল, বাট আমি 7 নম্বরে রেখেছি। এটা হচ্ছে একটা হচ্ছে বন্দিশ বান্ডিত। আমি এখন এটা প্রনাউন্স করতে পারছি না, কারণ প্রনাউন্সিয়েশন ও প্রনাউন্সিং এর প্রবলেম হচ্ছে। যাই হোক, বন্দিশ ব্যান্ডেড যে লিডে ছিল, দুজনেই হচ্ছে বিগিনার বা হচ্ছে ডেবিউ তাদের ছিল এটা দিয়ে। নিউকামার হিসেবে তাদের অ্যাক্টিং দুর্দান্ত ছিল, দ্যাটস ওয়াই আমি এটা এত করে রেখেছি। সাথে যারা ছিলেন নাসিরুদ্দিন শাহ বলেন বা আরো যারা যারা ছিলেন, তো ওনারা খুব ভালো অ্যাক্টিং করেছেন। আর গানের তো মানে কোনো শেষই না, একটার পর একটা সুন্দর সুন্দর গান উপহার। পুরো পুরো সিরিজটাতে প্রত্যেকটা এপিসোডে মানে এত সুন্দর সুন্দর গান পাবেন। স্পেশালি যারা মিউজিক লাভার্স, এত সুন্দর সুন্দর গান বানায় আপনি ভিতরে মানে মজে যাবেন, এমন অবস্থা, আপনার গুনগুন করতে ইচ্ছে করবে। এন্ডিং যেভাবে ছিল, আশা করিনি যে এরকম এন্ডিং হবে। হয়তোবা সেকেন্ড সিজন আসবে, এই জন্যই হয়তোবা লাস্টে এরকম রাখা হয়েছে। তো যাই হোক, আপনারা দেখবেন, আপনারা দেখতে ভালো লাগতে পারে। এরপরে এই সিরিয়ালে আরেকটা যেটা রেখেছি সেটা হচ্ছে তানসেনের তানপুরা ওভার বাংলা। ক্লাসিক্যাল মিউজিকে ভরপুর, তো ক্লাসিক্যাল মিউজিকের ফ্যান আমি। এত সুন্দর ছিল সবগুলো গান, এবং এটা মিস্ট্রি ছিল। মানে মিস্ট্রি প্লাস মিউজিক প্লাস থ্রিল, মানে এগুলোকে যে একসাথে আনা যায়, যখন একটা একটা করে মিস্ট্রি সলভ করবে, একটা একটা করে গান, একটা একটা গানের পিছনে একটা একটা করে মিস্ট্রি আছে, একটা রাগের পিছনে একটা একটা গানের পিছনে। তো ওগুলো খুব ভালো লাগবে যখন সলভ করতে করতে যাবে। এবং এটার সেকেন্ড সিজনও বের, মানে সেকেন্ড সিজনও বের হবে। ট্রেলার টিজার বের হয়েছে কয়েকদিন আগে দেখলাম। তো আমি খুব মুখিয়ে ছিলাম যে কবে বের হবে, কবে বের হবে। লাস্টে এমন টাইমে শেষ করে শেষ হয়ে গেল, মানে মনে হচ্ছে যে আরেকটা episode কখন বেরোবে কখন বেরোবে। তো এই গেল হচ্ছে যে নাম্বার 7। এবার হচ্ছে 6 নম্বর সিরিয়ালে আমি রেখেছি দুজন গুণী ব্যক্তি, গুণী মানুষের, গুণী অভিনেতার ছবি, যারা দুজনেই আমাদেরকে বছর চলে গেছে। সে একজন হচ্ছে সুশান্ত সিং রাজপুত, আর একজন হচ্ছে ইরফান খান। তো
দিল বেচারা আর আংরেজি মিডিয়াম, এই দুটো নিয়ে আসলে আমার কথা বলার কিছু নেই তেমন, কারণ সবাই আসলে হয়তো দেখে ফেলেছে, বা কেউ যদি না দেখে থাকেন দেখে ফেলবেন। আর যদিও ওনাদের ফ্যান হয়ে থাকেন তাহলে তো নিশ্চয়ই মিস করবেন না, কারণ মানে চলে যেতে যেতে ওনারা এমন সুন্দর অভিনয় দিয়ে গেছেন, আমাদেরকে উপহার দিয়ে গেছেন, মানে এটা সারা জীবন মনে রাখা। দিল বেচারা আপনারা দেখলে বুঝতে পারবেন, আমার মনে হয় দেখার বাকি আছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমার এখন কান্না চলে আসবে। তো এরপরে হচ্ছে যে ইংরেজি মিডিয়াম। ইংরেজি মিডিয়াম হচ্ছে হিন্দি মিডিয়ামের সিকুয়াল, নতুন একটা স্টোরি নিয়ে করা হয়েছে। স্টার কাস্টও কতগুলো নতুন আছে, শুধু ইরফান খান আছে। আর সাপোর্টিং অ্যাক্টরে যিনি ছিলেন ওনারা কিন্তু দুর্দান্ত ছিল হিন্দি মিডিয়ামে। ইংরেজি মিডিয়ামে ওনাকে দেখা গেছে পুরো সিনেমা জুড়ে হচ্ছে যে ইরফানকে বা ওনার ক্যারেক্টারকে হচ্ছে হেল্প করছেন, সাপোর্ট হিসেবে ছিলেন। আর রাধিকা মাদানের অ্যাক্টিং খুব ভালো ছিলেন, কারিনা কাপুর তো কারিনা কাপুর যতটুকু ছিলেন ততটুকু ভালো করেছেন। ডিম্পল কাপাডিয়া আছেন, স্টোরি ইটসেলফ হচ্ছে খুব সুন্দর আর হার্ট টাচিং একটা স্টোরি, মানে নরমালি হচ্ছে ফাদার ডটার রিলেশনশিপ দেখানো হয়েছে, এবং এখানেও মানে শুধুমাত্র ওনাদের রিলেশন ফোকাস করা হয়েছে তা আরো আরো মানে আমাদের একটা ফ্যামিলিতেই যেমন মা বাবার সাথে যে সন্তানদের একটা রিলেশন থাকে, অনেক কিছু হচ্ছে আমরা টেকিং ফর গ্রান্টেড নিয়ে ফেলি, বা মনে হয় যে না বাবা মা তো এটা তো ওনাদের দায়িত্ব, এটা তো ওনাদের করা উচিত, বাট এক্স্যাক্টলি কিন্তু এরকম না। মানে ওনাদের পার্সপেক্টিভ দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ব্যাপারগুলি দেখানো হয়েছে। আর ইরফান খানের লাস্টের যে গাড়িতে বসে মাথা বের করার সিনটা, ওটা তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় খুব পপুলার, ওটা যতবার দেখি ততবার খুব খারাপ লাগে। তো যাই হোক, এই গেল হচ্ছে 6 নম্বর সিরিয়াল। এবার আসি হচ্ছে 5 নম্বর সিরিয়ালে। 5 নম্বর সিরিয়ালে যে কটা মুভি প্রত্যেকটাই হচ্ছে ওমেন সেন্ট্রিক, এই তিনটার মধ্যেই হচ্ছে যে খুব ভালো ভালো অভিনয় দেখার সুযোগ পেয়েছি। এবং প্রথমে হচ্ছে আমি শুরু করছি শকুন্তলা দেবী দিয়ে। শকুন্তলা দেবী বায়োপিক, যে অ্যানাউন্সমেন্টটা যখন বের হয়েছিল তখন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম যে বিদ্যা বালানের ছবি আসছে। বিদ্যা বালান মানে এক্সাইটেড, ম্যাথমেটিশিয়ানকে নিয়ে। তারপরে হচ্ছে যে এখানে মা মেয়ের সম্পর্ক, মেয়ের বাবার সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, মানে অনেক অনেক কিছু রিলেট করা হয়েছে। মানে এত সুন্দর স্টোরি টেলিংটা ছিল, স্ক্রিনটা আপনার খুব ভালো লাগবে, আপনার কাছে মনে হবে না যে কোথাও খুব ঝুলে গেছে বা বোরিং লাগছে। যারা যারা ছিলেন ওনারা সবাই খুব ভালো করেছেন। আর মুভিতে যেরকম ম্যাথমেটিক্স মানে সলভ করে, ম্যাথগুলো সলভ করতে করতে যায়, এবং যেভাবে বিদ্যাবালা সবাইকে হাসায়, খুব মজা লাগে। পুরোটুকু সময় সে দর্শক ধরে রাখতে একদম 100% দিয়ে গেছে। তো লাস্টেটুকু তো আরো বেশি ভালো লাগে এখানে। তো এই নিয়ে হচ্ছে সব মিলিয়ে হচ্ছে শকুন্তলা দেবী ছিল। এরপরে আসি হচ্ছে আরেকটা উমেন সেন্ট্রিক মুভি, সেটা হচ্ছে সান কি আঁখ। সেটা হচ্ছে সান কি আঁখ। তো সান কি আঁখে হচ্ছে তাপসী পান্নু অ্যান্ড ভূমি পেডনেকার। তো মানে গত 2-3 বছর ধরে তো ওনারা ব্যাক টু ব্যাক খুব ভালো ভালো অভিনয় দিয়ে গেছেন আমাদেরকে। সান কি আঁখে হচ্ছে তারা একজন বৃদ্ধার ক্যারেক্টার প্লে করেছেন, একজন করে মানে দুজন বৃদ্ধার ক্যারেক্টার প্লে করেছেন। যখন শুরু হয় আমি অবাক পুরো যে এভাবে কিভাবে পসিবল, এত এত সুন্দর ক্যারেক্টার ভিতরে ঢুকে যাওয়া, মেকআপ টেকআপ পুরো একেবারে মনেই হবে না যে তারা তাপসী পান্নুর ভিতরে, একদম পুরো ক্যারেক্টারের ভিতরে, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ডায়ালগ ডেলিভারি, মানে প্রত্যেকটা জোক ট্র্যাক করা, দেন যখন স্ট্রং প্লে ছিল তাদের পুরুষদের উপরে, নারীরাও যে পারে তখনকার সময়। তো ওই দুই বৃদ্ধাকে আসলে স্যালুট, ওই দুই মহিলাকে আসলে স্যালুট, মানে যাদের কারণে আসলে বায়োপিকটা হয়েছে। তো অ্যাক্টিং এর বিষয়ে না যায়, তারা দুজনেই খুব দুর্দান্ত করে গেছেন। এরপরে হচ্ছে যে গানগুলো বেশ ভালো ছিল, গানগুলো আপনাকে খুব ক্যাচ করে রাখতে বাধ্য করবে, মানে আপনার কাছে খুব ভালো লাগবে দেখতে। এরপরে আসি হচ্ছে আরেকটা ওমেন সেন্ট্রিক মুভিতে, সেটা হচ্ছে নান আদার দ্যান পঙ্গা। কঙ্গনা রানাউতের তো আমি হিউজ ফ্যান অফ কঙ্গনা রানাউত। সেই তখন থেকে যখন ফ্যাশন মুভি বের হয়েছিল, যদি আমি খুব পরে দেখেছি মুভিটা, যখন থেকে আমি ফ্যাশন মুভিটা দেখি, তারপরে গ্যাংস্টার দেখি, এরপর থেকে সেন্টার ফ্যান হয়ে যায়। আর কুইনের পরে তো মানে দিওয়ানা, লাইক এত সুন্দর করে কিভাবে অভিনয় করতে পারে একটা মহিলা। তিনি যে এভাবে এভাবে করে তার কথাগুলো রাখেন নর্মাল লাইফে, কেন রাখবেন? মানে একজন একজন মেয়ে এত স্ট্রাগল করেছে, এত কিছু সহ্য করেছে, এত কিছু করতে করতে সে এই পর্যন্ত এসেছে, তার এইটুকু করা তো মানে বান্দা হয় বস। তো সুন্দরভাবে মানে একটা হাউস ওয়াইফ, তার পিছনের গল্প ছিল যে পেছনে তিনি ক্যারিয়ার ছেড়ে দিয়েছেন ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, কাবাডি খেলতেন,
খুব ভালো প্লেয়ার ছিলেন। তো আবার হচ্ছে ফ্যামিলি প্রেশার বা হচ্ছে যে তার সন্তানের মানে চাওয়াতেই হচ্ছে তিনি আবার ব্যাক করেন, এবং ব্যাক করার পরেও আবার অনেক অনেক অবস্টিকলস আমাদের সোসাইটিতে ম্যারিড উমেনদের কি ধরনের প্রবলেম ফেস করতে হয় ফ্যামিলির জন্য, তাদের যে স্যাক্রিফাইস গুলো করতে হয়, তাদের ক্যারিয়ার নিয়ে ঝামেলা হয়। তো এই ধরনের ব্যাপারগুলো দেখানো হচ্ছে। আর যে যে স্পোর্টস টাইম গুলো ছিল, মানে যখন যখন কাবাডি খেলা হচ্ছিল, কঙ্গনা যখন খেলছিলেন বা যখন বাকি খেলছিলেন, যেই খেলছেন না কেন, তো খুব মানে দুর্ধর্ষ ছিল ওই মুভিটা, আসলে খুব সাবলীল ছিল, খুব সুন্দর ছিল। এই গেল হচ্ছে পাঙ্গা। এবার আসি হচ্ছে নাম্বার 4 সিরিয়ালে। 4 নাম্বার সিরিয়ালে আমি যে দুটো রেখেছি, প্রথমে একটা বলে নিই, সেটা হচ্ছে বুলবুল। বুলবুলকে আমি এত উপরে কেন রেখেছি, যারা দেখছেন তারাই বুঝতে। যখন আমি ট্রেলার দেখলাম বা হচ্ছে যে পোস্টার গুলো দেখছিলাম, আমার কাছে খুব মিস্টেরিয়াস মনে হচ্ছিল। ভাবছিলাম যে হয়তো বা হরর মুভি হবে, মানে ট্রেলার বা ওই সব রেড রেড ভাইব দেখে ওরকম মনে হচ্ছিল। এবং পুরো মুভিটাতেও কিন্তু একটা বেশ হরর এফোর্ট রাখা হয়েছে, আসলে কিন্তু ব্যাপারটা ওরকম না। আরো ডিপ ছিল স্টোরিটা। ভালো ভালো মেসেজ ক্রিয়েট করেছে, ভালো ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, খুব এত ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। একটা ডেভিল বা হিন্দিতে ওরা হচ্ছে চুড়েল, যাই হোক, মানে এটা ব্যক্তি ভূত, এটার সাথে নর্মাল একটা মানুষের যে মানে কিভাবে এটার সাথে ইন্টাক্ট হতে পারে, ইন্টাকশন হতে পারে, বা এটার সাথে এটা কি সম্পর্ক, এইগুলোই দেখানোর চেষ্টা করা হয়েছে। যদি আমি স্টোরি রিভিল করে দিই তাহলে হয়তো মজাটা থাকবে না। নিউ কামার হিসেবে যেভাবে অ্যাক্টিং করে গেছে, ওর চোখ সরানো ইটস লাইক ইম্পসিবল। আর অলরেডি বুলবুলের লুক গুলো খুব ফেমাস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। আমি চাই বা আমি মন থেকে প্রার্থনা করি যে প্রত্যেকটা মেয়ের মধ্যে যেন একজন বুলবুল বিরাজ করে। প্রত্যেক এই গেল হচ্ছে বুলবুল। বুলবুলের পরে হচ্ছে বিঞ্চিদা। আমরা তো সবসময় নায়ক নায়িকাদের দেখি যে ওই নায়কটা খুব ভালো অ্যাক্টিং করেছে, ওই নায়িকাটা খুব ভালো অ্যাক্টিং করেছে, আর খুব বেশি জন হচ্ছে যে প্রডিউসার ডিরেক্টর তাদেরকে সম্মাননা দেওয়া হয়। বাট এর বাইরে ভিতরে মানে পিছনে যারা কাজ করে, ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা, বা হচ্ছে যে ক্যামেরাম্যান বলেন, সেট ডিজাইনার বলেন, লাইটম্যান বলেন, মেকআপ আর্টিস্ট বলেন, তারা যে অক্লান্ত পরিশ্রম করে যায় সারাদিন, তাদের পরিশ্রমে আসলে তেমন কোনো মূল্য দেওয়া হয় না আমাদের দেশে, স্পেশালি আমাদের দেশে কোনো মূল্য দেওয়া হয় না, তাদের কিছু সম্মান করা হয় না, তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করা হয় না। উপর বাংলা তো অনেকটা সেফ, মানে তাকে নিয়ে যে স্টোরি, সে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। তো মানে কোন রকম দিন যাইতে যেতে তার হচ্ছে ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে ক্রমে যেটাই বলে না কেন, একজনের সাথে দেখা হয়, একজনের সাথে পরিচয়, সে তার ভাগ্য খুলে দেয়। কিন্তু এর পেছনে যে তাকে দিয়ে বড় ধরনের ক্রাইম করানো হচ্ছে বা তার আশ্রয় নিয়ে যে ক্রাইম গুলো করছে সেই লোকটা, সেটা সে বুঝতেই পারে না। তো এইভাবেই হচ্ছে স্টোরি, আগে বেশি রিপিট করবো না। লাস্টের দিকে টুইস্টটা খুব ভালো ছিল, মানে এরকমই আশা করছি। ক্যারেক্টার মানে যেভাবে ঢুকে গেছেন সবাই, মানে সবাই দুর্দান্ত করেছে, সবাই খুব ভালো করেছে আসলে। সোহিনী ক্যারেক্টার যদি খুব ছোট ছিল, বাট ওটুকুতেও সে একদম ভিতরে ঢুকে গেছে। তো বাকি সবাই খুব ভালো ছিলেন। এই গেল হচ্ছে বিঞ্চিতা। এরপরে আসি আমাদের দেশীয়, yeah, I'm being little bit biased because দিন শেষে আমাদের দেশের জিনিসই আমার কাছে প্রাধান্য দিবে। আমি চাই যেন মানে সেটা কম হোক বেশি হোক, দেশে যেন আরো ভালো ভালো কন্টেন্ট বের হয়, ভালো ভালো মানে ভালো ভালো দর্শক যেন বের হয়, ভালো ভালো কন্টেন্ট যেন বের হয়। 3 নম্বরের জন্য আমি আমার রেখেছি হচ্ছে দুটো, সেটা হচ্ছে যে ফাগুন হাওয়া এবং গন্ডি। তো ফাগুন হাওয়াতে তিশা সিয়াম এনারা ছিলেন লিডে। গল্পটা হচ্ছে, গল্পটা শুধু একটা গল্প না, গল্পটা প্রেমের গল্প, গল্পটা ভাষা আন্দোলনের গল্প, গল্পটা প্রতিবাদের গল্প। মানে একটা মুভির মধ্যে আপনি সব ধরনের ব্যাপারগুলো পাবেন, সব ধরনের এনভায়রনমেন্ট পাবেন। আর খুব সুন্দরভাবে স্টোরি টেলিং করা হয়। হ্যাঁ, একটু ঝুলে গেছে মনে হবে, মানে যারা ওই রকম এক্সপেকটেশন রাখেন যে না না ভাষা আন্দোলনের ছবি মেবি বিপ্লবী হবে, এরকম টাইপের ছিল না। বাট যেটা ছিল সাবলীল ছিল, ওই সাবলীল ব্যাপারটাই খুব ভালো লেগেছে। মানে এরকম সাবলীল অভিনয় অনেকদিন আসলে দেখা যায় না, যে ওই একঘেয়েমি ড্রামা আমরা দেখে আসছি, মানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে ভাঙছে। সাবলীল ভাবে যে অভিনয় করা যায়, সেটাই আমরা দেখতে পাই ফাগুন হাওয়ায়। গন্ডি হচ্ছে একজন বয়স্ক লোক, একজন বয়স্ক মহিলাকে নিয়ে।
আহ, কি হয় যে যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, সন্তানরা বড় হয়ে যায়, তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, নিজেদের সংসারে ব্যস্ত হয়ে পড়ে। তো তখন আসলে যে বাবা মারা মানে ওনারা যে এত বছর ধরে আক্লান্ত পরিশ্রম করে গেলেন সন্তানের পিছনে, সেগুলো মানে তাদের চোখেই পড়ে না। মানে তারা রীতিমতো তাদেরকে ছেড়ে চলে যায়, তাদেরও কথা বলার মানুষ নেই। তো ওই ব্যাপারগুলোই দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যদিও আমার কাছে খুব ভালো লেগেছে, আমি ফ্যামিলির সাথে বসে দেখেছি, আম্মুর কাছে খুব ভালো লেগেছে। নাম্বার সিরিয়ালে আসি, 2 নম্বর সিরিয়ালে আছে অগস্ট 14। অগস্ট 14 যারা যারা ট্রেলার দেখছেন বা যারা যারা সিরিজ দেখছেন বুঝতেই পারছেন, সেটা হচ্ছে ঐশীকে নিয়ে। সেই কয়েক বছর আগে ঐশী, ফেমাস ঐশী, দ্য ঐশী, যাকে আসলে জেল হাজতে রাখা হয়। এবং কি জন্য রাখা হয়, কেন, কি হয়েছিল তার সাথে, কি কি ঘটেছিল তার জীবনে, সেই গল্প জানতে হচ্ছে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। সিরিজটাতে মোট 8টা এপিসোড, 8টা বা 7টা, কনফিউজড বিকজ আমি অনেক আগে দেখেছি, সো সরি। তো আর প্রত্যেকটা এপিসোডের আগে সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে এপিসোডের। তো ওগুলো ভালো লাগবে দেখতে, মানে রিলেটেবল থাকবে খুব। আর যেভাবে স্টার্টিং করা হয়েছে, মানে একটু হরর হরর টাইপের ভাইব পাবেন। আর মানে যেভাবে অ্যাক্টিং করেছে ও, মানে এরকম অ্যাক্টর আসলে দেখা যায় না আমাদের দেশে, যে এরকম ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া বা মানে ক্যারেক্টারের জন্য সবকিছু করে ফেলা। নতুন নতুন যারা আসছেন তারা যেভাবে স্ট্রাগল করছেন, এত এফর্ট দিচ্ছেন, এটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল। হ্যাঁ, বাট মাঝে মাঝে খুব কটু কিছু সিন ছিল বা অপ্রীতিকর দৃশ্য ছিল, যেগুলো আসলে খুব দরকার ছিল না। ওগুলো আড়াল হিসেবেও দেখাতে পারতো, বা হচ্ছে যে ওগুলো খুব বেশি মানে ওগুলো, ওটা ছাড়াও গল্পটা কিন্তু এত স্ট্রং, বা ওই ক্যারেক্টার গুলো এত স্ট্রং, ও যেভাবে প্লে করছিল, মানে ওটা ছাড়াও মেবি এটা খুব ভালো চলতো বা ভালো লাগতো। তো যাই হোক, ওটা বাদে বাকি খুব দুর্দান্ত ছিল। এই গেল 2 নম্বর সিরিয়াল। নাম্বার 1 সিরিয়ালে আসি। নাম্বার 1 সিরিয়ালে হচ্ছে দুটো রেখেছি। তাকদীর দেখার পরে আমার কাছে মনে হলো যে এটাই নাম্বার 1, এটা পরে আর হয় না। বাট এর আগে আমি যেটা দেখেছি ওটা আমার কাছে নাম্বার 1 অলরেডি ছিল, যে এটা তো এর উপরে কোনো সিরিজই হয় না। মানে এটা আমার কাছে সব দিক দিয়ে ভালো লাগছে। মানে একটা সিরিজের মধ্যে এত কিছু কিভাবে থাকে। বলিউডে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে ব্রিথ ইনটু দ্য শ্যাডোজ। এটাতে অ্যাক্টিং করেছেন অভিষেক বচ্চন। মানে যেই গুটি কয়েকটা ছবি ওর খুব ভালো হিট গেছে বা খুব ভালো অভিনয় দেখেছি, সেগুলো আসলে খুব ভালো ছিল। বাট এটা দেখার পরে আমি আরো ফ্যান হয়ে গেছি। ওর যেভাবে ক্যারেক্টার গুলো, আমি কেন বলবো, কারণ এখানে ওর দুটো ক্যারেক্টার আছে, আপনার সিরিজটা দেখলে বুঝতে পারবেন। তো যেভাবে প্লে করেছে দুটো ক্যারেক্টারই, ইট ওয়াজ লাইক ট্রিমেন্ডাস। আচ্ছা, স্টোরি কি বলি, পুরো রিভিল করবো না, because পুরো রিভিল করলে বুঝতে পারবেন না। সে একজন ডক্টর থাকে, তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। ফ্যামিলি ছিল তারা, নর্মাল ফ্যামিলির মতো একটা মেয়ে ছিল তার। তো তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, এবং সে কিডন্যাপের পরেই হচ্ছে একটা ফোন কল আসে থাকে, এবং সেই ফোন কলের মাধ্যমে ওকে হচ্ছে ওই তাকে দিয়ে, মানে অভিষেককে দিয়ে হচ্ছে যে খুন করানো হয়, বাজে বাজে কাজ করানো হয়, কাউকে হিউমিলিয়েট করা হয়। মানে ওই লোকটা তার হচ্ছে কার্যসিদ্ধি করছিল, মানে এর বদলে তার মেয়েকে ছেড়ে দিবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। তো ওইখানে আবার আরেকটা মেয়েকেও কিডন্যাপ করে রাখা হয়েছে। এখন এটার সাথে ওটার কানেকশন কি, এটা বুঝতে হলে আপনাকে হচ্ছে যে সিরিজটা দেখতে হবে। সেই মেয়েটা হচ্ছে বড় মেডিকেল এক্সাম দিবে, এরকম টাইপের। তো এখন কানেকশন বুঝতে গেলে আপনাদের ডেফিনেটলি সিরিজটা দেখতে হবে। সিরিজে যেরকম ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হচ্ছে, যেরকম ভাবে আসলে একটা স্টোরি মানে বিল্ড আপ হতে গেছে, স্ক্রিন প্লে যেভাবে করা হয়েছে, পেছনের ভাইব গুলো, লাইটিং গুলো, মানে এমন ভাবে করা হয়েছে, ড্রেস আপ গুলো আপনাকে খুব আকর্ষিত করবে। আপনি মানে পুরোটুকু সময় হচ্ছে তাকিয়ে থাকতে বাধ্য হবেন। আর যখন 3, 4, 5টা এপিসোড পর পর থেকে যখন সিক্রেট গুলো রিভিল হতে থাকে, মানে ইট ওয়াজ সো শকিং। লাস্ট এপিসোড তো আরো বেশি ইয়ে ছিল, যে আমি ভাবতে পারিনি যে এভাবে হতে পারবে। তো ডেফিনেটলি দেখবেন, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। তো এরপরে আসি তাকদীর। তাকদীর দিয়ে সবাই কথা বলেছে, আহ, সবাই রিভিউ দিয়ে ফেলেছে, তাই আমি রিভিউতে যাবো না, বা হচ্ছে যে স্টোরি কেমন হয়েছে সেটাতে যাবো না। আমাদের দেশের যে অবস্থা মিডিয়া ইন্ডাস্ট্রি, তো সেই অনুপাতে মানে সেইটা বিবেচনা করতে গেলে এটা অনেক অনেক ভালো কাজ। মানে এই ধরনের কাজ যদি আরো বের হয়, মানে এইগুলো দেখলেই না আসলে মনে হয়েছে যে যাক, সুদিন আসছে আমাদের দেশে। তো হচ্ছে চঞ্চল চৌধুরীর দৃশ্য দিয়ে শুরু হয়। আর এটার যে এপিসোড গুলোর যে এত সুন্দর নাম রাখা হয়েছে, খুব সুন্দর সুন্দর নাম রাখা হয়েছে, ভারী ভারী নাম, দেখলে বুঝতে পারবেন।
তো যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হচ্ছে, এটা আবারও প্রমাণ হয়ে গেল যে থিয়েটার কর্মী যারা যারা হচ্ছে অনেক বছর ধরে থিয়েটার করে আসছে, অভিনয় করে, সেটা আবার প্রমাণ হয়ে গেল। মানে এই সিরিজে সিরিজটা না দেখলে পুরো মিস আসবে। মানে চঞ্চল চৌধুরী হোক, সোহেল মন্ডল হোক, মনোজ প্রামাণিক হোক, সবাই খুব ভালো করেছে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই দেখবেন, এনজয় করবেন আসলে। আর লাস্টের যে লাইনগুলো চঞ্চল চৌধুরী বলে যান, ডায়লগ গুলো, মানে এটা মনে গেঁথে যাওয়ার মতো। আমার লাস্টে খুব কান্না আসছিল লাস্টের দৃশ্যগুলো দেখছিলাম। তো আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। এই তো গেল হচ্ছে যে স্পেশাল মানে লিস্ট করা সবগুলো। আর এছাড়াও আমি দেখলাম যে লিস্ট করার পরও এখনো অনেকগুলো বাকি, যেগুলো আমি বলতে পারতাম বা বলা উচিত ছিল। তো আমি মিস করবো না সেগুলো, আমি জাস্ট ছোট ছোট বলে যাই। তো প্রথমে আসছি হচ্ছে তৃতীয় জন। এটা 2-3 দিন আগে আমি দেখলাম, রিলিজ হলো। তৃতীয় জন হচ্ছে আফরান নিশো আর মেহজাবিন। বাপরে বাপ, মেহজাবিন যে এত সুন্দরভাবে ক্যারেক্টারের জন্য নিয়ে গেছে, আমি মানে অবাক, আমি অভিভূত পুরো। নিশো মেহজাবিন দুজনই খুব ভালো অভিনয় করেছে। এরপরে আসি হচ্ছে শহর ছেড়ে পড়ার। এটাও খুব ভালো লেগেছে আমার কাছে। নর্মাল একটা মানে প্রেমের গল্প বা নর্মাল একটা গল্পকে যে সুন্দরভাবে পোর্ট্রে করা যায়, এটাকে দেখলে বোঝা যায়। তো এরপরে আসি হচ্ছে যে অক্সিজেন নিয়ে। মাহিয়া মাহি যে সত্যি অ্যাক্টিং পারে, এটাই হচ্ছে তার প্রমাণ। মানে এটা মানে প্রমাণ আবার হয়ে গেল যে ভালো ডিরেক্টরের হাতে পড়লে যে কোনো আর্টিস্ট ভালো অ্যাক্টিং করতে বাধ্য, মানে তার মধ্যে যদি সেই ডেডিকেশন লেভেলটা থাকে। তো যারা হচ্ছে করোনার সিচুয়েশন ফেস করেছে, যারা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সোসাইটির যারা ফেস করেছেন, তারাই বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্টদায়ক। মানে তারা রিলেট করতে পারবেন এটার সাথে। পুরোটুকু সময় মাহিয়া মাহির এক্সপ্রেশন খুব ভালো ছিল। তো তুর্কিশ সিরিজ দ্য রিলিফ এরতুগালের কথা তো আমি আর বললাম না, ওটা তো আমার মনে হয় সবার দেখা হয়ে গেছে। আর যদি কেউ না দেখে থাকেন, এক্ষুনি দেখে ফেলেন। অনেক লেন্থি যদিও এপিসোড গুলো, আর অনেকগুলো সিজন, মোট 5টা সিজন। তো মানে পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন সিন গুলা, অ্যাক্টিং গুলা, ডায়লগ থ্রোয়িং গুলা, একদম স্ট্রং বোল্ড ক্যারেক্টার গুলা। আর ওটারই পরে মানে এরতুগরুল গাজীর ছেলে হচ্ছে ওসমান ওসমান গাজী। তো ওকে নিয়ে হচ্ছে আবার হচ্ছে কুরুলুস ওসমান। ওটা আমি এখন স্টার্ট করিনি, মানে আমি চাচ্ছি না যে আমি আবার অ্যাডিক্টেড হয়ে যাই, বিকজ ওগুলো দেখার পরে আমার বাবার দেখতে ইচ্ছে করে। ভালো জিনিস আমার বাবার দেখতে ইচ্ছে করে। আমি হেল্পলেস। আমি পরেই শুরু করবো, আস্তে আস্তে শুরু করবো। বাট আমার মনে হয় যে ওটাও মেবি খুব ভালো হবে, আপনারা চালিয়ে দেখতে পারেন। আর এরপরে হচ্ছে লুসিফার। লুসিফার তো মেবি সবাই দেখেছেন, বা যদি কেউ না দেখে থাকেন লুসিফার দেখে নেবেন। প্রত্যেকটা খারাপের পিছনে কিন্তু ভালো কিছু লুকিয়ে থাকে, বা ওর প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কিছু মেসেজ লুকিয়ে ছিল লুসিফার প্রত্যেকটা এপিসোডে বা প্রত্যেকটা কাজের পিছনে। তো আমি জীবনের শিক্ষাগুলোই দিয়ে যায় আসলে লুসিফারে। তো লুসিফার গেল। এরপর হচ্ছে লুডো। লুডো নিয়ে তো রিভিউ দিয়েছি। দ্য স্ক্যাম দিয়েও হচ্ছে রিভিউ দেওয়া হয়ে গেছে। মাইনকার চিপা নিয়ে রিভিউ দেওয়া হয়ে গেছে। আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখতে পারেন সেটা। তারপরে হচ্ছে এবার আসি 49 বাতাস। 49 বাতাস আমি দেখিনি, আমি সো আনলাকি। মানে এত বিজি ছিলাম, মানে সিনেমা হলে যে ছবি দেখবো সেই অবস্থাতেই ছিলাম না। ভার্সিটি এক ফ্রেন্ড, তার কাছে আমি জিজ্ঞেস করি যে কেমন কেমন স্টোরিটা কেমন। যদি আমি এই কাজটা কখনো করি, কারণ কোনো নতুন কিছু বেরোলে আমি নিজেই দেখি, মানে আমি স্টোরি আগে জানতে চাই, কারণ মজাটা তাহলে শেষ হয়ে যায়। তো আমি তবুও ওর কাছ থেকে জানতে চাইলাম। তো ও যেভাবে বললো, যেভাবে ডিসক্রাইব করলো, আমার মনে হলো যে খুব ভালো একটা মুভি ছিল ওটা। তো কেউ যদি কোনোভাবে লিঙ্ক পান বা কোনোভাবে দেখার থাকে, আমাকে প্লিজ হেল্প করবেন, দেখা শুরু করে দেবেন। কারণ আমার কাছে ট্রেলারটা খুব ভালো লেগেছিল, গানগুলো আমার কাছে খুব ভালো পায়। ফ্রোজেন যারা দেখেছেন তাদের কাছে ফ্রোজেন 2 ভালো লাগবে। এরপরে আসে দীপিকা পাড়ুকোনের ছাপাক। ছাপাক খুব ভালো ছিল। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত ছিল। এরপরে যদি মিস করে যাই, আমি আবার আসবো সামনের ভিডিওতে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লেগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যে যদি কমেন্ট বক্সে আপনাদের কোনো সাজেশন থাকে বা আপনাদের কোনো অপিনিয়ন থাকে কোনটা সম্পর্কে, প্লিজ জানাবেন। বা আপনাদের কাছে টপ 10 বা আপনাদের কাছে বেস্ট সিরিজ বা নাটক বা সিনেমা কোনটা, সেগুলো প্লিজ করে দিতে পারেন। আর যদি কোনটা রিভিউ জানাবেন, সেটা রিকোয়েস্ট করতে পারেন। সাধ্যমতো চেষ্টা করব। সবাইকে খুব ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সংযুক্ত করার জন্য। আল্লাহ, সবাই ভালো থাকবেন।